This team of agents is on the hunt. Marco! 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 ওরা ভেবেছিল তারা আরেকটি চোরাচালানো অভিযান থামাতে যাচ্ছে, কিন্তু ভাসমান নার্কো সাবমেরিনটির পাশে পৌঁছানোর মুহূর্তে কিছু একটা অস্বাভাবিক মনে হলো। জাহাজটি প্রায় নড়ছিলই না, কোনো কণ্ঠস্বরের জবাব এলো না, কোনো হ্যাচ খোলা হলো না। ভেতরে যা অপেক্ষা করছিল। You've seen the heart-stopping video of the Coast Guard seizing a speeding drug sub. But what's it like inside one of these vessels? এটা কোনো মাদক জব্দের ঘটনার চেয়েও বেশি অন্ধকার ছিল, কোনো ধার চেয়েও বেশি ভয়াবহ ছিল, আর এতটাই মানবিক ছিল এটা আপনার প্রাণও কেড়ে নিতে পারে। এই সাবমেরিনটি পণ্য পরিবহনের জন্য তৈরি করা হয়নি, এটি তৈরি করা হয়েছিল আরো ভয়ঙ্কর একটি উদ্দেশ্যে। Submarine worth more than $165 million. ঢেউয়ের মধ্যে এক ভৌতিক অবয়ব। শান্ত খোলা সমুদ্রে কোস্ট গার্ডের একটি নিয়মিত টহলের সময়ে প্রথমবার এটি চোখে পড়ে। সমুদ্রটা তখন শান্ত আর একেবারেই সাধারণ লাগছিল, ঠিক সেই মুহূর্ত পর্যন্ত যখন টহল নৌকার সামনে হালকা একটি অবয়ব ভেসে উঠল। শুরুতে এটি একটি বড় ভাসমান ধ্বংসাবশেষ বলে মনে হয়েছিল। এর অবয়ব সাধারণ কোনো জাহাজের মতো ঢেউয়ের ওপরে উঠে আসেনি, এটি নিচু ও সমতলে ছিল, যেন ইচ্ছাকৃতভাবে লুকিয়ে থাকার চেষ্টা করছে। ইঞ্জিনের গতি কমিয়ে সেটিকে ভেসে থাকতে দেখলো। বস্তুটি ছোট ছোট অসমান নড়াচড়া করছিল, যা সাধারণ কোনো সাবমেরিনের মসৃণ চলনের সঙ্গে মিলছিল না। প্রতিটি নড়াচড়াই যেন জোর করে করা, মনে হচ্ছিল ভেতরে কিছু নিজের ভার সামঞ্জস্য করতে অবস্থান বদলাচ্ছে। সতর্কভাবে কাছে এগোল। বস্তুটির চারপাশের সমুদ্র অদ্ভুত আচরণ করছিল। হালের কাছাকাছি ঢেউগুলো উঠছিল না, বরং চাপটা হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল সাবমেরিনের ভেতরে থাকা কোনো অত্যন্ত ভারী জিনিস নিচের দিকে চাপ দিচ্ছে এবং পানি শান্ত করে দিচ্ছে। সদস্যরা অস্বস্তিকর দৃষ্টিতে একে অপরের দিকে তাকালো। তারা আগে নার্কো সাপ দেখেছে, কিন্তু এ ধরনের আচরণ কোনো জাহাজের ছিল না। একজন অপারেটর দূরবীন দিয়ে ছুঁকে তাকালো। তার মনে হলো সে হালের গায়ে কিছু অস্পষ্ট দাগ দেখেছে। সেগুলো ধাতুর ভেতর দিক থেকে চাপা দেওয়া হাতের ছাপের মতো লাগছিল। ঢেউ এসে আছড়ে পড়তেই দাগগুলো মিলিয়ে গেল। সে সঙ্গে সঙ্গে কিছু বলল না। এমন কিছু দেখেছে বলে একমাত্র মানুষ হতে সে চায়নি, যার কোনো ব্যাখ্যা নেই। আরো কাছে আসতেই আতঙ্কের অনুভূতি গভীর হতে লাগলো। সাবমেরিনটিতে সক্রিয় নিয়ন্ত্রণের কোনো লক্ষণ ছিল না, কোনো আলো নেই, উপরের হ্যাচে কোনো নড়াচড়া নেই, রেডিও ডাকেরও কোনো জবাব নেই। চারপাশে নীরবতা ভারী ও অস্বাভাবিক লাগছিল। তারা কিছুক্ষণ দূরত্ব বজায় রাখলো, বুঝতে পারছিল না তারা কোনো পাচারকারীর জাহাজের কাছে যাচ্ছে নাকি তার চেয়েও ভয়ঙ্কর কিছুর দিকে। তারা সব সম্ভাবনার জন্য প্রস্তুত হলো। বিস্ফোরকের ঝুঁকি ভেবেছে, ভেতরে সশস্ত্র লোক লুকিয়ে থাকার সম্ভাবনাও বিবেচনায় এনেছে, কিন্তু এসব ব্যাখ্যার কোনোটাই জাহাজটির চলাচলের সঙ্গে মিলছিল না। শেষ পর্যন্ত যখন টহল নৌকাটি সাবমেরিনের পাশে নিয়ে আসা হলো, তখন ভেতর থেকে একটি ক্ষীণ ধাতব শব্দ ভেসে এলো। শব্দটি ছিল নিচু ও ধীর, যেন মোটা ধাতুর ভেতর দিয়ে জোর করে বের হওয়া গভীর একটি গোঙানি। পুরো এক মুহূর্তে স্থির হয়ে গেল। কিছুক্ষণ পর শব্দটি আবার শোনা গেল। এটি কোনো ইঞ্জিন বা যন্ত্রের শব্দ ছিল না, মনে হচ্ছিল সাবমেরিনটি নিজেই নিঃশ্বাস ছাড়ছে। ধাতব কাঠামোটা সামান্য নড়ে উঠল, যেন ভেতর থেকে কোনো চাপ পড়ছে। সেই চাপ সমুদ্রে ছিল, নাকি সিল করা হ্যাচের আড়ালে অপেক্ষা করা কোনো কিছুর, তারা বুঝতে পারলো না। যে অপারেটর আগের দাগগুলো দেখেছিল সে ফিসফিস করে অন্যদের জানালো সে কি দেখেছিল। বাকি ক্রু সম্পূর্ণ নীরবতায় সাবমেরিনটির দিকে তাকিয়ে রইল। চারপাশের স্থবিরতা আরো ঘনীভূত হলো। জাহাজটির মধ্যে এমন কিছু ছিল যা সবাই অনুভব করছিল, কিন্তু কেউ বর্ণনা করতে চাইছিল না। এটি দেখতে ফাঁকা লাগছিল, অথচ প্রতিটি অংশ ইঙ্গিত দিচ্ছিল ভেতরের কেউ স্বেচ্ছায় জাহাজ ছাড়েনি। তারা বোর্ডিং এর প্রস্তুতি নিল, তখনও নিশ্চিত ছিল না তারা উদ্ধার অভিযানে যাচ্ছে নাকি এক বিপর্যয়ের দিকে। যে হ্যাচ খোলা হচ্ছিল না এবং যে ট্যাপিং কেউ আশা করেছিল না। বোর্ডিং দল অত্যন্ত সতর্কভাবে সাবমেরিনের চেপে থাকা পৃষ্ঠে পা রাখলো। তারা জানতো জাহাজটি অস্থিতিশীল, এটি এতটাই নিচু জলতে অবস্থান করছিল যে এক ভুল নড়াচড়া এটিকে ঘুরিয়ে দিতে পারত। প্রথম অগ্রাধিকার ছিল হ্যাচ পর্যন্ত পৌঁছানো, দ্বিতীয়টি ছিল ভেতরের কিছু ভেঙে পড়ার বা ডুবে যাওয়ার আগে হ্যাচ খোলা। দল আশা করেছিল হ্যাচটি সাধারণ নার্কোটিক জাহাজ আটকানোর মতো প্রতিক্রিয়া দেখাবে। পাচারকারীরা জানে নার্কো সাব একটি সংঘর্ষের সময় অত্যন্ত অস্থিতিশীল। যদি পানি ঢোকে বা জাহাজ সামান্যই তির্যক হয়, কয়েক মিনিটের মধ্যে এটি ডুবে যেতে পারে। সকলেই ফাঁসির মতো ভিতরে আটকা পড়ে। তাই কোস্ট গার্ড যখন নক করে এবং পরিচয় দেয়, সাধারণত হ্যাচ ভেতর থেকে নিজে খোলা হয়। বোর্ডের ক্রু এটি নিজেই খোলে, যাতে কোনো সমস্যা হওয়ার আগে তারা বের হতে পারে। এই সময়ে এসব কিছু ঘটলো না। ধাতব হ্যাচ স্থির থাকলো, এক অঙ্গুলিরও নড়াচড়া করলো না। ভেতর থেকে খোলার চেষ্টা করা রিদমিক আওয়াজও শোনা গেল না। অফিসারদের স্পষ্ট ও বারবার ডাকেও কোনো সাড়া এলো না। নড়াচড়ার অভাব দলকে বোঝালো যে ভেতরে কেউ উঠে আসার চেষ্টা করছে না। এটি অস্বাভাবিক ও গভীরভাবে উদ্বেগজনক, কারণ কোনো ভেতরে আটকা ক্রু সাধারণত ডুবে যাওয়ার বা শ্বাসকষ্টের ভয়ে দ্রুত হ্যাচ খোলার চেষ্টা করে। নেতৃত্ব
নিদ্রাধীন বোর্ডিং অফিসার আবার ডাক দিল। সহজ নির্দেশ ব্যবহার করে ভেতরে থাকা কারো সাড়া দেওয়ার জন্য বলল। একমাত্র উত্তর ছিল জাহাজের পাশে ঢেউয়ের শব্দ। দল অস্বস্তিকর হয়ে উঠল। একটি সিল করা হ্যাচ সাধারণত দুই জিনিস বোঝায়। এটি বোঝাতে পারে যে ক্রু ইতিমধ্যেই জাহাজ ত্যাগ করেছে, অথবা এর মানে ভেতরে কিছু খুব ভুল হয়েছে। অফিসার হ্যাচে শক্ত করে আঘাত করলো নড়াচড়ার পরীক্ষা করতে। শব্দটি অদ্ভুতভাবে প্রতিধ্বনিত হলো। মনে হচ্ছিল ঘন ও গলিত, যেন সাবমেরিনের ভিতরের বাতাস ভারী ও অচল। কয়েক সেকেন্ড পরে নতুন একটি শব্দ নীরবতায় ভাঙল। হ্যাচের ঠিক নিচ থেকে আসছিল। এটি ছিল ক্ষীণ ট্যাপিং। শব্দটি এতটা দুর্বল যে দলকে নিশ্চিত হওয়ার জন্য কাছে ঝুঁকতে হলো। ট্যাপিং কোনো প্যাটার্ন অনুসরণ করছিল না। এটি মনে হচ্ছিল কেউ তার শেষ শক্তি ব্যবহার করে যে কোনো শব্দ তৈরি করার চেষ্টা করছে। অফিসাররা স্থির হয়ে গেল। এটি প্রথম স্পষ্ট চিহ্ন যে ভেতরে কেউ বেঁচে আছে। দল অবিলম্বে হ্যাচ খোলার চেষ্টা করলো। হ্যান্ডেল টেনে উপরের দিকে ঠেলা হলো, কিন্তু চলল না। যান মনে হলো প্রতিরোধ কেবল মেকানিক্যাল সমস্যা নয়, মনে হচ্ছিল হ্যাচ বাইরে থেকে শক্তভাবে সিল করা হয়েছে। ট্যাপিং ধীরে ধীরে কমতে লাগলো। হ্যাচের কাছে থাকা অফিসার তার কানের ধাতব অংশে রাখলো। সে ভেতরের পৃষ্ঠে একটি কষ্টপূর্ণ আঘাত শুনল, তারপর আরেকটি, প্রতিটি আগের চেয়ে হালকা। শব্দে এমন তীব্রতা ছিল যা দলকে বোঝালো ভেতরে ঢুকতে তাদের কেবল কয়েক মিনিট বাকি। দল একটি ধাতব যন্ত্র ব্যবহার করে হ্যাচ খোলার চেষ্টা করলো। প্রক্রিয়াটি প্রত্যাশার চেয়ে দীর্ঘ সময় নিল, কারণ সিলটি এমনভাবে শক্ত করা হয়েছে যেন ইচ্ছাকৃতভাবে মজবুত করা হয়েছে। ট্যাপিং ধীরে ধীরে দম বন্ধ করার মতো ধাক্কায় পরিণত হলো, তারপর সম্পূর্ণ থেমে গেল। হঠাৎ নীরবতা পুরো দলকে অস্থির করলো। তারা বুঝতে পারলো যে যিনি সংকেত দেওয়ার চেষ্টা করছিলেন তার সঙ্গে যোগাযোগ হারানো গেছে। যখন হ্যাচ অবশেষে ফাটল ধরলো, ঘন বাতাস উপরের দিকে বের হলো। বাতাস গরম ও ঘন ছিল। এতে ডিজেল ফুয়েলের তীব্র গন্ধ এবং পচনের অমিষ্ক্রিয় গন্ধ মিশেছিল। গন্ধ দলকে সঙ্গে সঙ্গে আঘাত করলো। একজন অফিসার পেছনে সরল এবং নাক ঢেকে নিল। অন্যরা এগিয়ে গেল, কারণ তারা বুঝতে পারলো গন্ধের মানে কি। সাবমেরিনের ভেতরের বাতাস দীর্ঘ সময়ের জন্য সঞ্চালিত হয়নি। ভেতরে থাকা কেউ বিষাক্ত ধোঁয়া শ্বাস নিয়েছে, কোনো পালানোর পথ ছাড়া। যখন ফাঁক যথেষ্ট প্রশস্ত হলো, দল তাদের ফ্ল্যাশলাইট ব্যবহার করে চেম্বারের ভিতরে তাকালো। যা তারা দেখলো তা কোনো সাধারণ আটকাতে ঘটেছে এমন দৃশ্যের সাথে মিলছিল না। কোনো সক্রিয় ক্রু নেই, কোনো স্যাবোটাজ সরঞ্জামের চিহ্ন নেই, শুধু স্থবিরতা। ভেতরের অংশ দেখছিল যেন এটি অনেক আগে থেকেই প্রাণহীন হয়ে গেছে। অফিসাররা ঠিক জানতো না কি ঘটেছে, তবে তারা ইতিমধ্যেই বুঝতে পারলো তারা একটি দুর্ঘটনার প্রবেশ পথে দাঁড়িয়ে আছে, রুটিন অভিযানের নয়। তারা ধীরে ধীরে প্রবেশের জন্য প্রস্তুতি নিল। নিজেদের সেই শর্ত থেকে রক্ষা করতে হবে যা ভেতরে থাকা লোকদের হত্যা করেছে। বাতাস ভারী ধাক্কায় বের হতে লাগলো। প্রতিটি ধাক্কায় আরো বিষাক্ত ধোঁয়া বের হচ্ছিল। দল তাদের মাস্ক সুরক্ষিত করলো এবং সরঞ্জাম প্রস্তুত করলো। তারা খোলার মধ্যে নামলো, বুঝতে পেরেছিল ভেতরে যা তারা খুঁজে পাবে তা পুরো অভিযানের দিক পরিবর্তন করতে পারে। জাহাজটি বিষাক্ত এবং মৃতদের সাবমেরিন। বোর্ডিং দল যখন সংকীর্ণ ফাঁকের মধ্য দিয়ে নামলো, তখন সাবমেরিনের ভেতরের বাস্তবতা উপেক্ষা করা অসম্ভব হয়ে গেল।